হ্যাপি নিউ ইয়ার। কি করে হ্যাপি নিউ ইয়ার হলো? আছে কত তারিখ? হঠাৎ করে প্রোগ্রাম, ট্রেনের টিকিট পাওয়া মুশকিল, কারণ ফেস্টিভ টাইম, সবাই এখন যাচ্ছে উত্তরবঙ্গের পথে সব জায়গাতে। তোমার কাছে 2000 আছে তো? ব্যাস 200-300 2000 হয়ে যাবে। মিক্স ফ্রাইড রাইস। এই হোটেলে যে লুচিটা বানানো হয়েছে আর দিয়েছে হচ্ছে আলুর দম। এমন একটা সকাল আমাদের জীবনে আসুক যে ঘুম ভেঙেই যেন বিছানায় বসে বসে কাঞ্চনজঙ্ঘার দর্শন করতে পারি, তা আবার এত কাছে। কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখেই 1 কাপ চা আর বিস্কুট সহযোগে এই গল্প যখন লিখতে বসেছিলাম তখন হ্যাপি নিউ ইয়ার 2025 হয়নি। দিনটা ছিল 31 ডিসেম্বর 2024-এর সকাল। এক প্রকার দৃঢ় সংকল্প করে ফেলেইছিলাম 2024-এর শেষ কিংবা 2025-এর শুরুটা করব বাঙালির অন্যতম আবেগ কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে। কিন্তু শুরু করব বলেই তো আর শুরু করা যায় না। সময়, সুযোগ, ব্যবস্থাপনা এইসব বাস্তবতার ডানায় ভর করেই হয়তো ইচ্ছেগুলো তার ঠিকানা খুঁজে পায়। আমরা হই ঘরছাড়া আর ছন্দে বাঁধা জীবন হয় আরও একবার ছন্নছড়া। তবে এবারের গল্প আমার একার নয়। এই গল্পে আরও দুটো চরিত্র আছে। বলা যেতেই পারে এদের ইচ্ছে পূরণের মধ্যে দিয়েই আজকের গল্পের পরিপূর্ণতা। যে অধ্যায় শুরু হয়েছিল 30 ডিসেম্বর সকালে। আজকে হচ্ছে 30 ডিসেম্বর 2024 আর সময় হচ্ছে এখন সকাল 6:55। এই মুহূর্তে আমি বেরিয়ে পড়ছি আমার শহর বহরমপুর থেকে মালদার উদ্দেশ্যে, কারণ মালদা থেকে আমার ট্রেন রয়েছে নিউ জলপাইগুড়ি জংশন যাওয়ার। খাগড়াঘাট থেকে ট্রেন থাকা সত্ত্বেও হঠাৎ মালদা টাউন কেন? আমাদের মুর্শিদাবাদের উপর দিয়ে দুটো ট্রেনই যায় উত্তরবঙ্গের পথে, মানে ডেলি দুটো ট্রেন আছে। একটা হচ্ছে তিস্তা তোরসা, একটা হচ্ছে কামরূপ। তিস্তা তোরসা হচ্ছে একটা অড টাইম যখন গেঞ্জিবি পৌঁছায়, আর কামরূপ এমন একটা ট্রেন যার কোনো টিকিট পাওয়া যায় না। তৎকাল প্রিমিয়াম তৎকাল টিকিট পাওয়া খুব চাপ হয়ে যায়, তো বাধ্য হয়ে পেলাম হচ্ছে বন্দে ভারতের টিকিট, যেটা মালদা থেকে আমি ধরবো। তো সেই মালদা থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি আমার শহর বহরমপুর থেকে। এইটা হচ্ছে আমাদের বহরমপুর শহরের গির্জার মোড়। আর আমাদের শহরে যত ফুল পাওয়া যায় না, ফুল সব এই জায়গাটায় বসে। বলা যেতে পারে এটা হচ্ছে ফুলপট্টি, সমস্ত ফুলের দোকান এখানে। একটা অদ্ভুত ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না, যে কলিযুগ যে এসে গিয়েছে তার প্রমাণ হচ্ছে ডিসেম্বর মাস। আজকে ডিসেম্বরের 30 তারিখ, কোনো রকম কোনো ঠান্ডাই নেই। রাত্রেবেলা যখন ওই কী বলে কমফর্ট গায়ে দিয়ে ঘুমোচ্ছি তখন লাগছে গরম, আর কমফর্ট যখন খুলে দিচ্ছি তখন লাগছে ঠান্ডা। ইচ্ছে করছে ফ্যান চালাই, কিন্তু ফ্যান চালানোর ক্ষমতা নাই। অদ্ভুত একটা ওয়েদার এই রকম দিনে, মানে 30 ডিসেম্বর, ঠান্ডায় নেই কোনো। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বন্ধু তাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, এই কদিন আগে তো আপনি সিকিম থেকে ঘুরে এলেন, আবার কেন যাচ্ছেন? তার উত্তরটা হচ্ছে এইটাই, যে ওর হচ্ছে এটা ফার্স্ট টাইম যে ও সিকিম যাচ্ছে। এর আগে কখনো সিকিম বা গ্যাংটক বা পেলিং এইসব জায়গায় যায়নি, এটা হচ্ছে ওর ফার্স্ট টাইম। ট্রেনে করেও খাগড়াঘাট থেকে মালদা টাউন গিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ধরা যেত, কিন্তু আমি সেই পথে যাইনি। কারণ খাগড়াঘাট থেকে ট্রেনে করে মালদা গিয়ে মালদা থেকে বন্দে ভারত ধরা যেত, কিন্তু ওই নবদ্বীপ থেকে বালুরঘাট একটা ট্রেন চলে, সেটা আবার রোজ নেই, সেটা আগামীকাল আছে, আজকে নেই। না হলে ওই ট্রেনটা ধরে মালদা গিয়ে মালদা থেকে বন্দে ভারত ধরা যেত। আর আরও একটা বিষয় রয়েছে, আমাদের এই প্রোগ্রামটা হঠাৎ করে করা হয়েছে। এবার হঠাৎ করে প্রোগ্রাম, ট্রেনের টিকিট পাওয়া মুশকিল, কারণ ফেস্টিভ টাইম, সবাই এখন যাচ্ছে উত্তরবঙ্গের পথে সব জায়গাতে, সব ট্রেনের টিকিট ফুল। তো সব কিছু বিচার করে, সব কিছু হিসাব টিসাব করে ঠিক হলো যে না, আমরা একদিন থাকবো হচ্ছে পেলিংয়ে, একদিন আর 2 দিন থাকবো হচ্ছে গ্যাংটকে। আর ট্রাভেল নিয়ে যখন আমাদের কাজ, সেক্ষেত্রে আমাদের স্মার্টফোনে ডাউনলোড করে রাখাই যায় উইগো অ্যাপ। উইগো গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। একই সাথে অল ইন ওয়ান সলিউশন, অর্থাৎ এই একটা অ্যাপ ব্যবহার করে আমরা ফ্লাইটের টিকিট, হোটেল বুকিং, ট্রেনের টিকিট, বাসের টিকিট, এমনকি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি। ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত ফ্লাইট বুকিং অ্যাপগুলো রয়েছে, কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে কম খরচে বুক করা যায় সেটা সহজেই কম্পেয়ার করে টিকিট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল হোটেল বুকিংয়ের ক্ষেত্রে গোয়াইবিবো, বুকিং.com, অ্যাগোরা, এই যে সমস্ত অনলাইন হোটেল বুকিং অ্যাপগুলো রয়েছে, কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে কম খরচে হোটেল বুক করা যায় সেটাও সহজে কম্পেয়ার করে হোটেল বুক করতে পারি এই উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং, ভিসা অ্যাপ্লিকেশন, এমনকি বাসের টিকিট বুক করার জন্য উইগো অ্যাপ ইউজফুল। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা প্রয়োজনে ব্যবহার করে আমাকে কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দিতে পারেন। খাগড়াঘাট স্টেশন পেরিয়ে আসার কিছু পরেই বহরমপুর বাইপাস রাস্তা এবং আমাদের শহরের রাস্তা মিশে যায়। এরপর থেকে রাস্তা 4 লেন। এবার গাড়ি চলবে একদম 4 লেনে, আর কোনো চাপ নেই এখন। শহর থেকে বেরিয়ে আসার পর এই হচ্ছে ফার্স্ট টোল প্লাজা। রেলপথে যখন যাই তখন তো আপনাদেরকে বিভিন্ন স্টেশন বা জায়গার সঙ্গে পরিচিত করাই, আজকে সড়ক পথে পরিচয় করাচ্ছি। এই হচ্ছে পলসন্ডা, আর এইদিকে যে রাস্তাটা যাচ্ছে নবগ্রাম 5 গ্রামের দিকে, আর ওইদিকে যে রাস্তাটা ওটা যায় হচ্ছে কিরিটেশ্বরের দিকে। ফারাক্কা হচ্ছে এখান থেকে এখনও 77 কিলোমিটার।
আমরা পৌঁছে গেছি মোরগ্রাম। মোরগ্রাম থেকে একটা রাস্তা চলে যাবে হচ্ছে নলহাটি রামপুরহাটের দিকে। নলহাটি, রামপুরহাট, তারাপীঠ, সিউড়ি সব এই দিকে। সময় সকাল 7:40। আমরা পার করছি রঘুনাথগঞ্জ। আর এই দিকে যে রাস্তাটা গেল এটা যাচ্ছে যে মুরারোয়ের দিকে। আর এই দিকে যে রাস্তা গেল এই দিকেরটা এটা যাচ্ছে হচ্ছে একদম রঘুনাথগঞ্জ টাউনের দিকে। এখান থেকে ফারাক্কা হচ্ছে এখনও 46 কিলোমিটার। চলার পথে টুকটাক আলোচনার মাঝেই পাশে বসা মানুষটার দিকে ছুড়ে দিচ্ছিলাম যাত্রাপথ সংক্রান্ত প্রশ্ন। এইটা ফারাক্কা ব্রিজ? হ্যাঁ, আরে তুমি ভালো করে ব্রিজটা দেখো, এটা কি ব্রিজ বলো? এটা আর ওই ব্রিজের আগে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ আমরা পিকনিক করতে অনেকে এখানে ব্রিজে পিকনিক করতে আসে। আরে ব্রিজে কেউ পিকনিক করতে আসে? ব্রিজের এখানে যে জলগুলো আছে, গঙ্গা আছে, গঙ্গার ওখানে পিকনিক করতে আসে। আরে না না, শোনো শোনো, ধুলিয়ান দেরি আছে। এটা হচ্ছে ফিডার ক্যানেল। আর এই যে ব্রিজটা এটাকে বলে আইরন ব্রিজ, কিন্তু এটার একটা নাম আছে, যেটা হচ্ছে ভগবতী হরিদাসী ব্রিজ। যে ফিডার ক্যানেলটা ফারাক্কা যখন ঢুকবো তখন একটা ফিডার ক্যানেল তোমায় দেখাবো। এই ক্যানেলটা গিয়ে গঙ্গার সঙ্গে মিশেছে, মানে হুগলি নদীতে অতিরিক্ত জলপ্রবাহ দেওয়ার জন্য, মানে হুগলি নদীর নাব্যতাকে ঠিক রাখার জন্য এইটাকে তৈরি করা হয়েছিল। এইটা হচ্ছে আইরন। সময় সকাল 8:13। আমরা পার করে এলাম হচ্ছে ধুলিয়ান। ধুলিয়ান থেকে ফারাক্কা হচ্ছে এখনও 24 কিলোমিটার। আমার গল্পে ট্রেন থাকবে না, হতে পারে না। এটা মনে হচ্ছে ইন্টারসিটি নাকি। সময় সকাল 8:30। আমরা পার করছি ফারাক্কা। পাশেই রয়েছে ফারাক্কা স্টেশন আর সামনে রয়েছে ফারাক্কা ব্যারেজ। আর এখান থেকে নিলাম হচ্ছে জলের বোতল। জল তেষ্টা পেয়েছিল, সকালে জলের বোতল নিয়ে আসিনি। সকালবেলা ব্রেকফাস্ট বাড়িতে কিছু করিনি, ও সঙ্গে মিষ্টি নিয়ে, শুকনো মিষ্টি নিয়ে এসেছিলো। তো মিষ্টি খেয়ে জল তেষ্টা পেয়ে গেছে। তো এখানে ফারাক্কাতে একটা দোকান থেকে জলের বোতল নিলাম একটা। ফারাক্কা ব্যারেজ পর্যন্ত আমরা নির্বিঘ্নে পৌঁছালাম। তবে ফারাক্কা ব্যারেজ পার করার সময় আবারও শুরু হলো প্রশ্নোত্তরের পর্ব। তুমি আমাকে বলো যে এই লাইনটা কোথা থেকে আসছে? বিহার। কে? বিহার? বিহার এখানে করতে গেল বলো? এখানে দুটো লাইন আছে। একটা আসছে আমাদের আজিমগঞ্জের দিক থেকে, আরেকটা আসছে বর্ধমানের দিক থেকে। শিয়ালদা থেকে যে উত্তরবঙ্গে ট্রেনগুলো ছাড়ে, কাঞ্চনকন্যা বলো, পদাতিক বলো, দার্জিলিং মেল বলো, মানে শিয়ালদা বা হাওড়া থেকে দার্জিলিং মেল বলো, এই সমস্ত ট্রেনগুলো কিন্তু সব বর্ধমান হয়ে এসে ফারাক্কাতে এসে মেশে, তারপর এই লাইন ধরেই যে উত্তরবঙ্গের পথে যায়। আবার আমাদের দিক থেকে যে ট্রেনগুলো আসে, যেমন হচ্ছে তোমার পাহাড়িয়া বলো, তিস্তা তোরসা বলো, কামরূপ বলো, সব কিন্তু এই ফারাক্কাতে আসে। দুদিক থেকে দুটো লাইনে এসে মেশে, তারপর এর উপর দিয়ে সব ট্রেন যায়। মানে একটা বিরাট ব্যস্ত লাইন কিন্তু ফারাক্কা। আমরা ফারাক্কা ব্যারেজ পেরিয়ে এলাম। এখানে লেখা আছে মালদা ডিস্ট্রিক্ট। মুর্শিদাবাদ জেলা শেষ, এবার হচ্ছে মালদা জেলা শুরু। এই যে আমরা ক্রসিংটা এলাম না, এই যে ভিড়ভাড় জায়গা, এটা হচ্ছে মালদার কালিয়াচক। যখন 4 লেন রাস্তা হয়নি তখন এই কালিয়াচকে মারাত্মক জ্যাম হতো। আমি বারদুয়েক এসেছি, বারদুয়েক নয় 3-4 বার এসেছিলাম বাইক নিয়ে। তখন ওই এসএসসি পরীক্ষার যে ইন্টারভিউ হতো না, সেই ইন্টারভিউ বা ডকুমেন্টেশনের কাজগুলো আমাদের এই মালদাতেই হতো। তো তখন বাইক নিয়ে এসে দেখতাম কত গাড়ি দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, বাইক নিয়ে সাইড দিয়ে বেরিয়ে যেতাম। কালিয়াচকের রাস্তা চওড়া হলো, এখানে জ্যাম মারাত্মক। মানে এখানে মানুষের থেকে টোটো বেশি, চারদিকে টোটো, এদিকে টোটো, এদিকে টোটো। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম মালদা শহরের উপকণ্ঠে। এই জায়গা থেকে মালদা স্টেশন হচ্ছে আর 5 কিলোমিটার। বাইপাস এদিক দিয়ে বেরিয়ে যাবে, আর ইংলিশ বাজারটা পড়বে হচ্ছে ডান দিকে। আমরা যাবো হচ্ছে সোজা। তবে চলার পথে কখনো ডান দিকে কখনো বাঁ দিকে চোখ রেখে আমি একটা বিশেষ জিনিস খোঁজার চেষ্টা করছিলাম। কৃষ্ণনগর যখন যাই তখন ডালপুরি খোঁজার চেষ্টা করি। মালদাতেও এসে ডালপুরি খোঁজার চেষ্টা করছি, কত কি ডালপুরি পাওয়া যাবে। এখন তো ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে জিজ্ঞেস করতে পারি না যে ভাই ডালপুরি কোথায় পাবো। ডালপুরি হোক কিংবা নানপুরি, দুটোর খোঁজই আমরা পেলাম মালদা স্টেশনের কিছু আগে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে করতে বেজে গেল সকাল 9:45। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমাদের গাড়ির ড্রাইভার এবং পলের জন্য এখান থেকে খাবার নিলাম। আমাদের সুস্মিতা হাত লাগিয়েছে, সুস্মিতা হাত লাগিয়ে তাড়াতাড়ি করছে, কারণ আমাদের ট্রেন রয়েছে। সঙ্গে তরকারি করে দেন, আর আরেকটা তরকারি দিতে হবে না, ডালপুরিতে তরকারি দিতে হবে না। ডালপুরি কিংবা নানপুরি এই দুটোর মাঝে আমরা পৌঁছে গেছি হচ্ছে মালদা স্টেশন খুব কাছেই। আর মালদার টেম্পারেচার এখন বলছে হচ্ছে 21 ডিগ্রি। বহরমপুরের থেকে মালদায় মনে হচ্ছে একটু ঠান্ডা লাগছে। যখনই ডিস্ট্রিক্ট চেঞ্জ হয় না, এই যে কৃষ্ণনগর যাই, যেমন বহরমপুর থেকে ধরো কৃষ্ণনগর গেলাম, কৃষ্ণনগরে হঠাৎ করে গরম বাড়তে শুরু করে। মালদা এলাম, মালদায় আবার ঠান্ডা বেশি। ডিস্ট্রিক্ট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার তারতম্য হতেই থাকে। মালদা টাউন স্টেশন যখন পৌঁছালাম তখনও বন্দে ভারত আসতে কিছুটা সময় বাকি রয়েছে। আর মালদা টাউন স্টেশনও তার পুরনো রূপ পাল্টে সেজে উঠেছে নবরূপে। আর আমাদের ট্রেন এখন ফারাক্কা ছেড়ে আসছে। এখানে টাইম হচ্ছে সকাল 10:30। আর এখন বাজে হচ্ছে 9:45। আমাদের কাছে কিন্তু অনেকটা সময় আছে অপেক্ষার জন্য। কিলোমিটারের কথা যদি বলি, তাহলে আমার বাড়ি থেকে মালদা টাউন স্টেশন পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 137। তাহলে 137 × 2, আর আমার নিয়েছে নন এসিতে 11 কিলোমিটার। মানে টোটাল হচ্ছে এখানে আমার 3014 টাকা। এর সঙ্গে যে ওই টোল দিয়েছে, সেই টোলটা হিসাব করিনি কত হচ্ছে,
আপনাদেরকে ফাইনালটা বলে দিচ্ছি আমি। গাড়ির খরচের সঙ্গে হিসাব জুড়ে দিলাম। এই যাত্রাপথে যে 3টে টোল পার করতে হয়েছে সেটাতে আপ ডাউন মিলিয়ে কত টাকা অতিরিক্ত পে করতে হবে, সব মিলিয়ে খরচ দাঁড়ালো 3,529 টাকা। গাড়ি বাবদ এবং টোল বাবদ আমরা পে করলাম হচ্ছে মালদা পর্যন্ত হচ্ছে 3500 টাকা। এই ইনফরমেশন দরকার ছিল আমাদের বহরমপুরের দর্শকদের জন্য। তবে আগামী দিনে হয়তো আমাকে আর রেন্টের গাড়ি নিয়ে আসতে হবে না, যদি সব কিছু ঠিকঠাক থাকে। বাকিটা ক্রমশ প্রকাশ যাচ্ছি, দ্বারা কথা বলতে দে। আমাদের পল কোনো ব্যাগ আর ধরবে না, ও জলের বোতলটা ধরেছে, ওটাও পারলে আমাকেও ধরিয়ে দেবে। হ্যাঁ ফেল। মালদা টাউন স্টেশনে কাজ চলছে, এটাও মনে হয় অমৃত ভারতের আওতায় ছিল। বহরমপুরটা কবে এরকম হবে সেটাই ভাবছি। একটা যা চোখো স্টেশন থেকে উঠবো। মালদা টাউন স্টেশনে এটিএম দেখে মনে পড়লো ওয়ালেটে টাকা নেই। তোমাকে টাকা আছে না? টাকা তুলবো আমি। টাকা আছে? তোলার দরকার নেই তো? টাকা তোলার দরকার নেই, আমার কাছে 200-300 টাকা মতো আছে। তোমার কাছে 2000 আছে তো? ব্যাস 200-300-2000 হয়ে যাবে। পায়ে পায়ে চলে এলাম আমার খুব চেনা মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনাদের অবগতির জন্য বলে রাখি, এই মালদা টাউন স্টেশনে কিন্তু IRCTCর রিটায়ারিং রুম বা ডরমেটারি রয়েছে। আমি যখন এই মালদা টাউন থেকে অমৃত ভারত এক্সপ্রেস ধরে বেঙ্গালুরু গিয়েছিলাম, তখন কিন্তু আমি এখানে দেখিয়েছিলাম, সেটা কিন্তু এখানে রয়েছে। তো চাইলে কিন্তু আপনারা এখানেও আর কি বুক করতে পারেন অনলাইনে, বা এখানে স্পট বুকও করতে পারেন রাত্রিবাস করার জন্য। মালদা টাউন থেকে এনজেপি যাবার বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট আমি গতকালই কেটেছি, তাও আবার তৎকালে। তাই আমাদের সিটগুলো কিছুটা এলোমেলো। ওদের হচ্ছে 13-14, আমার হচ্ছে 44। এই টিকিটটা কিন্তু তৎকাল কেটেছি। এই চাপের মধ্যে আমরা 3টে তৎকাল পেয়েছি, 3টে তৎকাল, তাও পছন্দ মতো সিটও পেয়েছি। অ্যাকচুয়াল পল না খুব লাকি, পল যেখানে থাকে সেখানে সব কিছু খুব তাড়াতাড়ি ম্যানেজ হয়ে যায় না। আমি একা থাকলে হয় না। যতক্ষণ ট্রেন আসে এখানে, তার মধ্যে দেখে নিন যে তৎকাল টিকিট কীভাবে ম্যানেজ করেছি। তুই কি জানালাধারে সিটে বসবি না আমার পাশে বসবি? জানালাধারে সিটটা। প্রথমে টিকিট বুক করেছিলাম হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। টিকিট ওয়েটিং ছিল। জানতাম যে এই ফেস্টিভ সিজনে 3টে টিকিট কনফার্ম হওয়া চাপ আছে, অতএব তৎকাল টিকিটই করতে হবে। আগের দিন অর্থাৎ 29 তারিখ সকাল 10টা থেকে লেগে পড়লাম এই তৎকালীন টিকিট বুকের কাজে। নিজের ডেস্কটপ এবং স্মার্টফোন দুটোকেই কাজে লাগিয়েছিলাম। মিনিট 5 সময় পেরিয়ে যাওয়ার পর এরর আসছিল, যেমনটা প্রত্যেক বাড়ি হয়ে থাকে। তবে হাল ছেড়ে দিইনি, কারণ তৎকাল টিকিটের কোটা ছিল প্রায় 100-র কাছাকাছি। এদিকে একটা IP অ্যাড্রেস থেকে দিনে 2টোর বেশি তৎকাল টিকিট বুক হবে না, তাই 3টে তৎকালীন টিকিট বুক করতে হলো, কিন্তু 2 দফায়। সময় সকাল 10:08। নির্ধারিত সময় কিছু আগেই মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্মে আসে ট্রেন নাম্বার 22-301, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। হ্যালো। নির্ধারিত সময়ের কিছু আগেই মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো ট্রেন নম্বর 22-301, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। মালদা টাউন থেকে এনজেপি পর্যন্ত এই জার্নিতে বন্দে ভারত এক্সপ্রেস কভার করবে 235 কিলোমিটারের ডিস্টেন্স। রয়েছে একটা হল্ট এবং 43টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই যাত্রাপথ সম্পূর্ণ করতে বন্দে ভারত এক্সপ্রেসের সময় লাগবে 3 ঘন্টা, যে যাত্রাপথে ট্রেনের অ্যাভারেজ স্পিড 78 কিলোমিটার পার আওয়ার। যতই যে ট্রেনে ট্রাভেল করি, বন্দে ভারত বন্দে ভারত। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির পথে বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছিল 30শে ডিসেম্বর 2022 সালে। আজ 30শে ডিসেম্বর 2024। তো এই জার্নিতে আমি চলে এসেছি আমার সিটে, উইন্ডো সাইড 44, আর পলের মা সেট হয়ে গেছে 13-14-তে। আমাদের সব 2x2 সিটই পড়েছে। এই যাত্রাপথে বন্দে ভারতের পরবর্তী স্টেশন হচ্ছে বারসুই জংশন। মালদা টাউন আর বারসুইয়ের মধ্যে আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 90 কিলোমিটার। রয়েছে 18টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর ট্রেন ছাড়ার পর আমাদের দেওয়া হলো 500 ml একটা জলের বোতল। এই ট্রেনে আমরা লাঞ্চ নিয়েছি, মানে ফুড নিয়েছি, যেহেতু ফুড অপশন ছিল, টিকিট কাটার সময় অপশন ছিল। কিন্তু মালদা থেকে উঠলাম বলে ব্রেকফাস্ট পাবো না, কিন্তু লাঞ্চ পাবো। তবে লাঞ্চের আগেও এই 3 ঘন্টা যাত্রাপথে যেটা সব থেকে বেশি দরকার ছিল, 1 কাপ গরম গরম চা, সেটাও ট্রেন থেকেই দিল। এই জার্নিতে দেখা হয়ে গেছে আমার এক খুদে ফ্যানের সাথে। আমার খুদে ফ্যান ক্লাস 4-এ পড়ে। তোর কাছ থেকে এবার শুনিনি যে ওর কি ভিডিও পছন্দ। যখন তুমি নর্থ বেঙ্গল যাও ওটা সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এখন নর্থ বেঙ্গল যাচ্ছি, ওটার জন্য আমার সব মুখস্থ আছে। কোথায় যাব, কোথায় ঘুরবো, কী কী খাবো, কী কী কিনবো, সব মুখস্থ হয়ে আছে। তারপর যাব ডেলোর, লাভা, লোলেগাঁও, ঋষভ। এই বন্দে ভারতে কি প্রথমবার চাপছো না আগেও চেপেছো? আগেও চেপেছি পুরী যাওয়ার জন্য। এই ট্রেনটা কিরকম লাগছে? ভালো। ট্রেনও ভালো, ওই বাচ্চাটাও ভীষণ ভালো। আর এদিকে আমার বাচ্চাটার ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো। পুরো হিরোর মতো দেখতে রে তুই। রেল কামনা করে আপনার যাত্রা শুভ ও স্বাচ্ছন্দ্যময় হোক। এ সচরাচর আমাকে পাত্তা দেয় না। এখন আমার কাছে এসেছে আমাকে পটিয়ে যেন তেন প্রকারেণ আমার কাছ থেকে ফোনটা নিয়ে তারপর গেমস খেলা শুরু করবে। বেলা 11:15 নাগাদ নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো। তার যাত্রাপথের আরও একটা স্টেশন
বারসই জংশনে। সময় বেলা 11:15 আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে বারসই জংশন। বারসই জংশন আর এনজিপির মধ্যে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 145 কিলোমিটার, রয়েছে 23টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই বারসই জংশন থেকে এনজিপির দূরত্ব 145 কিলোমিটার, আবার হাওড়া থেকে কিন্তু বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব হচ্ছে 145 কিলোমিটার, দুটোই হচ্ছে সেম ডিস্টেন্স। বারসই জংশন ছেড়ে যাওয়ার কিছু পরেই আমাদের লাঞ্চ দেওয়া হলো। 3টে টিকিটের মধ্যে আমরা 2টোতে ফুড অ্যাড করেছিলাম, যার মধ্যে একটা পলের জন্য আর একটা আমাদের দুজনের জন্য। খাবার দাবারের টেস্ট যা ছিল তাই আছে। কেমন করেছে পরোটা? শেষ পাতে অবশ্য আইসক্রিমও ছিল। কেন জানি না এই খাবার দাবারের থেকে আইসক্রিমটা আমার কাছে বেশি টেস্টি মনে হয়। কি ডাকছে এটা? কি ডাকছে এটা? এটা কোন স্টেশন আসছে? কোন স্টেশন? স্টেশনের নাম কি? হ্যাঁ, আর এই ট্রেনটা কি ট্রেন? ট্রেনটা কেমন লাগলো? তুমি কখনো বন্দে ভারত আগে চেপেছো? কোন বন্দে ভারত? এটা কি কোর্টে কথা বলছে? যাই হোক, সময় ঘড়ি বলছে বেলা 1:25 আমাদের মালদা থেকে জার্নি শুরু করে জার্নি শেষ হলো নিউ জলপাইগুড়ি জাংশনে। এই বছর যে আমি কতবার উত্তরবঙ্গে এলাম, বছরের শুরু শেষ সেই উত্তরবঙ্গ। 2025কে আমি ঢেলে সাজিয়েছি, বাকিটা আপনাদের ওপরে যে মিলিয়নে আমি পৌঁছাতে পারি কিনা। 1 মিলিয়নে আমি পৌঁছাতে পারি চাই না পারি, বন্দে ভারত কিন্তু নির্ধারিত সময়ে পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন থেকে নেমে চলে এলাম ফুট ওভারব্রিজে, যাচ্ছি স্টেশনের বাইরে পার্কিংয়ে। আর এই মুহূর্তে এনজিপি টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি। ঠান্ডা মোটামুটি আছে, মানে অন্যান্য সময় যতবার এসছি এর আগে এই নামার পরে যে গরম লাগে মনে হয় জ্যাকেট ম্যাকেট খুলে দূরে ছুঁড়ে ফেলে দিই, ওরকম কিন্তু ব্যাপার এবার নেই। এবার কিন্তু হালকা ঠান্ডার আমেজ আছে। আর আমাদের পল ব্যাগ নিয়ে কোথায় চলে গিয়েছে, আর গাড়ির ড্রাইভার সাহেবের সঙ্গে কথা হলো, বললো আপনি লাগেজ নিয়ে চলে আসুন পার্কিংয়ে। আর এবারের জার্নিতে কিন্তু না জিমি ভাই থাকবে না, এবার অন্য কোনো ভাই থাকবে। এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়ি চড়ে আমরা ট্রান্সফার হবো হচ্ছে পেলিংয়ের পথে। পাহাড়ে যতবার এসেছি বেশিরভাগ সময় বড় গাড়িতে ট্রাভেল করেছি, চলো আজ একটু সুইফট ডিজায়ারে ট্রাভেল করে নিই, দেখি কী অভিজ্ঞতা হচ্ছে আপনাদেরকে বলতে পারবো। ড্রাইভার সাহেবের সঙ্গে কথা বললাম, আমাদের পেলিং যেতে সময় লাগবে ওই ঘন্টা 5 মতো। মানে আমরা এখান থেকে দুপুর 2টোর সময় স্টার্ট করলাম, এখন 1:55, মাঝে 2-1টা জায়গা হয়তো দাঁড়াতে হতে পারে, অবশ্যই দাঁড়াতে হবে, লং ডিস্টেন্স। ওই মোটামুটি 5 ঘন্টা যদি ধরে চলি 7:30টার আগে হয়তো পৌঁছাতে পারবো না, 7:30 থেকে 8:45 তো বেরিয়ে যাবে। আমাদের সব পরিশ্রমই সার্থক হবে যদি আমরা গিয়ে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। চলার পথে আমাদের প্রথম বিরতি সেবক বাজারে। এখানে চাসুম বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে কিছু চাইনিজ খাওয়া দাওয়া করবো, এটাই ছিল আমাদের মনের ইচ্ছে। বাবা কি আমি কি চিলি চিকেন ড্রাই খাবো? এবার মাকে এবার মায়ের ইচ্ছে বলো প্লিজ। কেন আমি খাই না, বাট আমি টেস্ট করবো যে একদম দেখি কেমন চিলি আর হাঙ্গরি একটা। কী খাবি তুই বল, কী খাবি? চিলি চিকেন চাই। তার সাথে কী খাবি? ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইস? না না খেতে হলো 180, চিকেনটা হলো 200। তোর একটা চিকেন ফ্রাইড রাইস, আমার একটা চিকেন হাক্কা নুডলস, আর কিছু? আরে দাঁড়াও আমি গুনতে দাও। এক প্লেট চিকেন মোমো। আমাদের 3 জনের 3 ধরনের খাবার পছন্দ, সব মিলিয়ে মিশিয়ে যেটা লাস্টে এসে দাঁড়ালো সব কিছু। আরে ভগবান, ব্যাস চিকেন ফ্রাইড রাইস, ওইদিকে রয়েছে চিকেন হাক্কা নুডলস, আর পরে এটা কি এসছে আইটেম? চিলি চিকেন ড্রাই। তোমার কোনটা ভালো লাগছে খেতে? ফ্রাইড রাইসটা অর্ডার দিচ্ছে হচ্ছে পল, মোমো অর্ডার দিচ্ছে পলের মা, আর আমি অর্ডার দিচ্ছি হচ্ছে হাক্কা নুডলস। বহুদিন নুডলস খাইনি। ফ্রাইড রাইসের টেস্ট বেশ ভালো, বন্দে ভারতের খাওয়া অনেক আগে হজম হয়ে গিয়েছে। তো এই দোকানটায় ফার্স্ট টাইম এলাম, দোকানটা কিন্তু খাবার দাবার বেশ ক্লাসি। একটু দাম বেশি মনে হতে পারে এই রাস্তার তুলনায়, কিন্তু শিলিগুড়ি থেকে কম্পেয়ার করলে কিন্তু খাবার দাবারের দাম ঠিকঠাকই আছে, এবং খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই আছে। আমাদের এখানে বিল হয়েছে অ্যাকচুয়াল 980 টাকা, আর এখানে জিএসটি বেশি 24, 48, 49 টাকা, টোটাল হচ্ছে 1029 টাকা। এখান থেকে এরকম ক্রিম কেকারগুলো নিলাম, এগুলো হচ্ছে 65 করে। দেখি পেটটা, দেখি এত মোটা হয়ে গেল পেটটা। হ্যাঁ, আর ওটা কি? ওটা এখান থেকে ভুট্টা নিলাম, ভুট্টা বলছিল যে একটা 30 টাকা, মানে 2টো 50 টাকা, 2টো নিচ্ছিলাম। একটাকে যখন গরম করলো তারপরে ভাবলাম দেখি তো একটু দানাগুলো কীরকম, দানা শক্ত,
মানে নরম নয়, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যে মানে গলে যাচ্ছে, চাবাতে হচ্ছে না সেরকম নয়। তো একটাই নিলাম 25 টাকা দিয়ে। অনেক জায়গায় দেখেছি ওই সুইট কর্নগুলো পাওয়া যায়, সেদ্ধ করে দেয়, আমার ওগুলো মোটেই ভালো লাগে না। আমার ওই কাঠকয়লায় পুড়িয়ে দেয়, ওরকম ঘুরতে ভালো লাগে। যেহেতু কমলালেবু সিজন, সেহেতু রাস্তার দুই ধারে 60 দিয়ে বিক্রি হচ্ছিল শিটংয়ের কমলালেবু। 10টা লেবু দাম নিয়েছিল 150 টাকা। পেলিং পৌঁছানোর অনেক আগেই বিকেল ফুরিয়ে সন্ধে এবং সন্ধে পেরিয়ে রাত নেমে এলো। চলে টানা জার্নি করতে করতে আমরা যখন ক্লান্তিতে ঘুমাচ্ছি, তখন আরেকজন তার এনার্জি প্রদর্শন করছে পুরো দমে। সন্ধ্যে 7:38, আর জায়গা হচ্ছে উমচুং। এখান থেকে পেলিং কত দূরে বুঝতে পারছি না, কিন্তু টেম্পারেচার এক ধাক্কায় প্রায় 12 ডিগ্রি থেকে 13 ডিগ্রি নেমে গিয়েছে। পেলিং থেকে এখন আমরা রয়েছি প্রায় 1 ঘন্টা দূরে। এই জায়গার নাম হচ্ছে উমচুং, আর এখান থেকে নেবো হচ্ছে আমরা চা পানের বিরতি। বাইরে তাপমাত্রা বলছে 13 ডিগ্রি, জানি অনেকটাই। আর ছোট গাড়ি বলে কিনা জানি না, মানে পেছনে বসতে সমস্যা হচ্ছে। বড় গাড়ি হলে একরকম জার্নির অভিজ্ঞতা হয়, ছোট গাড়ি হলে আরেকরকম জার্নির অভিজ্ঞতা হয়। এই জায়গার রাস্তা সব জায়গায় ভালো নয়, কোথাও কোথাও রাস্তা টেবিল খবর আছে, ওই জন্য একটু গাড়ি ঝাঁকুনি হচ্ছে, সমস্যা হচ্ছে। খুলে নে, ঝাঁত তো করে দে। হ্যাঁ নে। পেলিংয়ে পৌঁছে যখন যাত্রা শেষ করলাম, তখন সময় ঘড়ি বলছে রাত 8:45, আর ঠান্ডার প্রভাবও বেশ ভালোই। হোটেলের সামনে মিউজিক আর লাইটের মাঝে টুরিস্টরা এনজয় করছে পাহাড়ি রাত, সঙ্গ দিচ্ছে আগুনে ঝলসানো বারবিকিউব। তবে বারবিকিউবের থেকেও বেশি দরকারি ছিল 1 কাপ গরম কফির। অতএব রুমে চলে এলাম। এবার পেলিংয়ে যে হোটেলে রয়েছি তার রুমটা বেশ ভালোই, বিশেষ করে বারান্দাটা। এই রুম কিংবা বারান্দার কি বিশেষত্ব রয়েছে সেটা জানার জন্য আমাকে অপেক্ষা করতে হবে আগামীকাল সকাল পর্যন্ত। আপাতত 1 কাপ গরম কফিতে শরীর চাঙ্গা করে বেরিয়ে পড়লাম। গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ট্যুরিজম ফেস্টিভ্যালের মেলা প্রাঙ্গণ। সেখানে পৌঁছে দেখি পাহাড়ের মানুষ রীতিমতো এনজয় করছে নাচ গানে জমজমাট এই রাতে। পাহাড়ের এই মেলা প্রাঙ্গণে মানুষ তাদের ভালোবাসা আর সম্মান দিয়ে আমাদের বরণ করে নিলেন। একই সঙ্গে একজন ট্র্যাভেল ব্লগার হিসাবে পাহাড়ের পর্যটন নিয়ে কাজ করা সুখ্যাত হিসাবে ওনারা আমাকে বিশেষ সম্মানে ভূষিত করলেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অ্যান্ড কালচারের তরফ থেকে কয়েকদিন আগেই বেস্ট ট্র্যাভেল ব্লগারের সম্মানে ভূষিত হয়েছি, যে অনুষ্ঠান আয়োজিত হয়েছিল কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে। আজ আবারও সেই আখ্যা পেলাম এই পাহাড়ে এসে। এই সব সাফল্য কিংবা সম্মানের সমান অংশীদার ট্র্যাভেল উইথ কৌশিক পরিবারের সেই সব দর্শকরাও যারা দীর্ঘদিন ধরে এই পরিবারের সঙ্গে জুড়ে গিয়েছেন নিজেদের মন আর ভালোবাসায়। আজকে আপনারা সবাই এই মঞ্চে যে ভালোবাসা, যে সম্মান আমাকে দিলেন, কথা দিলাম আপনাদের পর্যটনকে, আপনাদের পাহাড়কে, আপনাদের পাহাড়ের মানুষের ভালোবাসাকে সবার সামনে পৌঁছে দেবো আমার ট্রাভেল ব্লগের মাধ্যমে। থ্যাংক ইউ অ্যান্ড ওয়ান্স अगेन আই লাভ পেলিং অ্যান্ড উই অল লাভ পেলিং অ্যান্ড সিকিম। থ্যাংক ইউ, লাভ ইউ। তবে পাহাড়ের ওই মেলায় আমাদের খুদে সদস্য যায়নি। সে হোটেল রুমে বসে কি সব যেন গেম নিয়ে ব্যস্ত ছিল। রাত 11:15 নাগাদ আমরা চলে এলাম এই হোটেলের ডাইনিং রুমে। এবারে ডিনারটা সেরে ফেলতে হবে। বল, খিদে পেয়েছে? হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। কি করে হ্যাপি নিউ ইয়ার হলো? আছে কত তারিখ? আজ 30 ডিসেম্বর। 31 ডিসেম্বরে কি করবো আমরা? কি করবো আমরা? পার্টি করবো। একটু বলতে দাও, কি করবো আমরা? পার্টি। কি পার্টি করবো? হ্যাপি নিউ ইয়ারের জন্য আমাদের জন্য আর কি বারবিকিউর আয়োজন ছিল আজকে। তো সেই বারবিকিউবটা এখন দেওয়া হয়েছে, সেই সঙ্গে আমার পছন্দের স্যালাড, যেটা আমার ভীষণ দরকার। তো একটু বারবিকিউব টেস্ট করে দেখি। ঠান্ডাকালে গরম গরম মানে জিনিস খেতে বেশ ভালো লাগে, স্ন্যাক্স আইটেম। ফ্রাইড রাইস আর আসছে এর সঙ্গে চিলি চিকেন। 1 প্লেট যা দিয়েছে আমাদের হয়ে যাবে, আমি বেশি খেতে পারবো না রাত্রেবেলায়। সে রাতে হোটেলের সমস্ত গেস্টদের জন্যই ফ্রাইড রাইস এবং চিলি চিকেন ওনারা প্রোভাইড করেছিলেন। আমাদের জন্য অতিরিক্ত ছিল চিকেন বারবিকিউব এবং স্যালাড। শীতকালে গরম গরম খাবার সবসময়তেই ভালো, বিশেষ করে পাহাড়ের জায়গায় এসে। ফ্রাইড রাইসের টেস্ট ঠিকঠাকই আছে। এসব হচ্ছে একজনের পছন্দের খাওয়া দাওয়া, সেইগুলো পেলে কিছু চায় না আর। ভালো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঘুমোতে ঘুমোতে সে রাতে ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘর ছাড়িয়েছিল। 31শে ডিসেম্বরে সকালে যখন ঘুম ভাঙল, বিছানায় শুয়েই দেখলাম কাঞ্চনজঙ্ঘার অন্য এক রূপ। ভোরের প্রথম আলোতে আগুন রঙে রাঙিয়ে উঠেছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। পর্বতের শিখর যেন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতোই জ্বলজ্বলে। বাইরে ঠান্ডার মারাত্মক প্রভাব। ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে সূর্যের অবস্থান। একই সঙ্গে পাল্টে পাল্টে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার রং। সিকিমের পেলিং হচ্ছে এমনই একটা জায়গা যেখানে
সব থেকে কাছে পাওয়া যায় এই কাঞ্চনজঙ্ঘাকে। বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শন শুধু এইটুকু বিশেষণে আমার গল্প হয়তো পরিপূর্ণতা পায় না। হোটেলের টেরিসে ব্রেকফাস্টের আয়োজনেও কাঞ্চনজঙ্ঘা দিয়েছিল সঙ্গ। অথচ দার্জিলিংয়ের দু একটা বিখ্যাত রেস্টুরেন্টে এই রকম মুহূর্তগুলো নিজের করে নিতে কখনো লাইনে দাঁড়াতে হয়, কখনো বা সুযোগ হাতছাড়া হয়। তো এখান থেকে এই যে দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যত দিন এগাচ্ছে মানে সকাল থেকে আমরা দুপুরের দিকে এগাচ্ছি তত কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু আকাশে মেঘে ঢেকে যাচ্ছে। সকালবেলা যাকে আমরা খুব স্পষ্ট দেখেছিলাম আমাদের চোখে কিংবা আমাদের ক্যামেরায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ঢেকে যাচ্ছে। আমার জন্য রয়েছে মশলা অমলেট, আমি মশলা অমলেট দিতে বলেছিলাম। মশলা অমলেট, ওদিকে রয়েছে ব্রেড, পোচ, এটা পলের জন্য হচ্ছে পোচ, এদিকে রয়েছে আলুর দম, লুচি রয়েছে, এদিকে রয়েছে বাটার, এদিকে রয়েছে জ্যাম, আর এই যে স্যালাড রয়েছে এটা হচ্ছে আমার স্পেশাল রিকোয়েস্টে। যারা আপনারা গেস্ট তাদের জন্য কিন্তু ব্রেকফাস্টের অপশন থাকবে। আপনারা লুচি আলুর দম নিতে পারেন, কিংবা আপনারা রুটি সবজি নিতে পারেন, কিংবা আপনারা ব্রেড বাটার জ্যাম নিতে পারেন, যেটা আপনাদের খুশি সেটা নিতে পারেন। এই হোটেলে যে লুচিটা বানানো হয়েছে আর দিয়েছে হচ্ছে আলুর দম, খুব টেস্টি। লুচি খেতে কেমন লাগছে? ভালো লাগছে। পেলিংয়ে যারা দুদিনের জন্য বেড়াতে আসছেন এবং আমি যে হোটেলে আছি সেই হোটেলেই থাকেন, সেক্ষেত্রে আপনাদের ট্যুর প্ল্যানটা কিছুটা আপনারা এইভাবে করতে পারেন। আপনি এনজিপিতে নামলেন, এনজিপি থেকে হোটেলে এলেন, আপনি যখন এখানে পৌঁছাবেন মোটামুটি বিকেল হয়ে যাবে, যেহেতু এনজিপি থেকে পেলিং আসতে অনেকটা সময় লাগে। সন্ধ্যাবেলা বা বিকালবেলা আপনি এসে পৌঁছালেন, তারপর এখানে ডিনার করলেন এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আপনারা সাইট সিনতে চলে গেলেন। এদের কিন্তু মেন যে প্যাকেজটা সেটা কিন্তু এমএপি, অর্থাৎ ব্রেকফাস্ট থাকবে আর হচ্ছে ডিনার থাকবে। লাঞ্চ আপনাকে বাইরেই করতে হবে, যেহেতু আপনারা বাইরে সাইট সিন করবেন। আপার পেলিংয়ে আমরা যে হোটেলটা রয়েছি, হোটেলটার প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু পার্কিং রয়েছে। হোটেলটা কিন্তু রাস্তার পাশেই, মানে আপনাকে বেশি দূরে যেতে হবে না, বা কোনো স্টিপ জায়গাতে উঠতে হবে না, বা কোনো ঢালু জায়গাতেও নামতে হবে না। তো চলুন একবার দেখে নিই আমাদের এই প্রপার্টি কীরকম, ঘরগুলো কতই খরচ পড়তে পারে। এটা এই বিল্ডিংয়ের আরেকটা রুম, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কারণ এখানে কিন্তু বারান্দা রয়েছে। জানলা খুললেও কাঞ্চনজঙ্ঘার ভিউ রয়েছে, আর বারান্দা আসলে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ রয়েছে। এই হোটেলে দুরকম ক্যাটাগরি রুম রয়েছে, ভিউ রুম এবং নন ভিউ রুম। ভিউ রুম এবং নন ভিউ রুমের খরচ সিজন অনুযায়ী পরিবর্তিত হয়। ফুড আলাদা করে অর্ডার করতে পারেন, কিংবা প্যাকেজ সিস্টেম করে নিতে পারেন পার ডে পার হেড হিসাবে। এখানে ভিউ রুম রয়েছে, নন ভিউ রুম রয়েছে, সাইড ভিউ রয়েছে, আবার তার মধ্যে ভাগ রয়েছে, সেটা হচ্ছে সিজনে কী রেট আছে, নন সিজনে কী রেট আছে। বাকিটা আপনারা ফোনে কথা বলে নেবেন, নাম্বার তো আমি দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে আসতে পারেন বুকিং করে। আশা করছি আপনাদের ভালো লাগবে, পেলিংয়ে এসে এই প্রপার্টিতে যারা আসছেন ভালো লাগবে। সময় 1:20 আমরা লাঞ্চ করতে এলাম, লাঞ্চ করে এখান থেকে চেক আউট করবো, বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। এখানে মাছও ছিল, ডিমও ছিল। আমরা চিকেন বলেছিলাম, কারণ জুনিয়র মাছ খায় না, তো চিকেনটা হলে আমাদের সবারই হয়ে যাবে। 1 বালতি ডাল, আর এইদিকে রয়েছে আলু ফুলকপির তরকারি, আর রয়েছে আলু ভাজা, আর সেই সাথে আমার পছন্দের স্যালাড। আজ খাবারগুলো খুব টেস্টি, একদম খুব সুন্দর খাবার। কাল রাত্রে কি হয়েছিল খাবার? একটু কালকে চাইনিজ খেয়েছিলাম, তো একটু মানে ঠিক ঠিক জমেনি। হ্যাঁ। কি ডাল এটা? এখানে খাবার মুগ ডাল আর মুসুরি ডাল মেশানো, ব্যাস হয়ে যাবে। মুগ ডাল মুসুরি ডালের কম্বিনেশন বেশ ভালো। যারা এখানে লাঞ্চ করছেন তারা কিন্তু লাঞ্চে ভাত ডাল সবজি মাছ না হলে ডিম এটা পাবেন। চিকেন পাবেন কিনা সেটাও জিজ্ঞেস করে নেবেন, চিকেন আপনারা নিতে চান, কারণ চিকেনটা ওরা রাত্রে দেয়। তো দিনের বেলা চিকেন নিতে গেলে কিন্তু চিকেনের জন্য ওদের এক্সট্রা পে করতে হবে। এটা বলার উদ্দেশ্য যে ইউটিউবাররা সব পায়, আমরা কেন পাই না, এটা না হয়। হ্যাঁ, ব্লগাররা যেখানে যায় সেখানে এক্সট্রা তাদের জন্য ফেসিলিটি থাকে, এবং এক্সট্রা প্লেটও থাকে, তাদেরকে দেওয়া হয়। আমাদের হোটেলে কী কী খাবার আছে সবটাই তাদের সময় তুলে ধরা হয়। এবার সেটা যে গেস্টদের জন্য সেম হবে সেটা নয়, ওই জন্য কিন্তু আমি সব ভিডিওতে বলে দিই, যেখানে যেখানে যাই, যেখানে যেখানে খাই, যে কোনটা এক্সট্রা প্লেট, কোনটা হচ্ছে প্যাকেজে থাকে। চিকেনও ঠিকঠাকই আছে, বাট ওই আমার পছন্দের যে বললাম
ভাত ডাল আর সবজি, এই খাবো ডুবিয়ে কবজি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পেলিংকে বিদায় জানানোর আগে আরও একবার চলে এলাম ওই মেলা প্রাঙ্গণে যেখানে গতকাল রাতে এসেছিলাম। কালকে রাত্রে আমি বুঝতে পারিনি দিনের বেলা কিন্তু জায়গাটা অনেকটা বড়, অনেকটা। আর এখানে সবসময় কোনো না কোনো অনুষ্ঠান হতেই থাকছে, ওই মঞ্চে সবসময় কোনো না কোনো অনুষ্ঠান হতেই থাকছে। বহু দূর দূর থেকে কিন্তু মানুষ এখানে আসে। এদিকে জামা কাপড়ের দোকান রয়েছে, ওইদিকে নাগরদোলা রয়েছে, পলাবার না বলে বসে নাগরদোলায় চাপবো। এখানে পানের দোকান রয়েছে, এখানে জুয়া টাইপের কোনো একটা খেলা চলছে বোধহয়। এদিকে ওই চাট জাতীয় খাবার দাবার, চাউমিন, ফুচকা, এইসবের স্টল রয়েছে। এটা যেমন হচ্ছে ভুটিয়া ট্র্যাডিশনাল স্টল, ওইদিকে রয়েছে লিম্বো ট্র্যাডিশনাল স্টল, তামাং ট্র্যাডিশনাল স্টল, ওইদিকে রয়েছে লেপচা ট্র্যাডিশনাল স্টল, এটা হচ্ছে রাই ট্র্যাডিশনাল স্টল। জামা কাপড় থেকে ব্যাগ, চাট সব কিছু বিক্রি হচ্ছে। আপার পেলিংয়ে যে জায়গায় মেলাটা হচ্ছে ঠিক তার উল্টো দিকেই একটা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে। কথায় কথায় জেনেছিলাম এনারা আমার দর্শক। সিজন টাইমে কিন্তু ইলিশ মাছ, কাতলা মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ, সব রকম মাছ কিন্তু এখানে পাবেন। প্লাস বাঙালি খাবার দাবার, ভাত ডাল সবজি থালি সব কিছু এখানে পাবেন। মোচার ঘন্ট, আলু পোস্ত থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে আপনারা পাবেন। খাওয়া দাওয়া করুন চাই না করুন, এক কাপ কফিও যদি খান তাহলে এখানে মানে প্লাস পয়েন্ট হচ্ছে এটাই, দেখুন এখানে বসে কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ রয়েছে। কাঞ্চনজঙ্ঘার পুরোটা কিন্তু ভিউ রয়েছে। এখন কাঞ্চনজঙ্ঘা ঢেকে গিয়েছে মেঘে, তা অল্প অল্প দেখা যাচ্ছে। মানে এই ক্যাফেটা তো সুন্দর না, এখান থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ রয়েছে। মৌসুমি দি আর ওনার হাজবেন্ড দুজনে মিলে হোটেলটা চালান। তো মৌসুমি দি আমাদেরকে আর কি দিয়েছে, চুষি পিঠে। পিঠে তো আমি খাই না, মানে পিঠে স্বাদই ভুলে গিয়েছি। তো যাই হোক, এখানে এসে একটু টেস্ট করে দেখি, বেশ গরম গরম ধোঁয়া ওঠা। পেলিং থেকে এবারে আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। পেলিং এর সাইট সিং নিয়ে এর আগেই ভিডিও করেছি, লিঙ্ক দিয়ে রাখলাম ওপরের আই বোতামে। আর সাইট সিং এর খরচ খরচা সম্পর্কে বলে রাখি, গাড়ির জন্য মোটামুটি 4000 করে ধরে রাখুন। ছোটো গাড়ি হলে, আমি যে গাড়ি করে ঘুরছি এর জন্য 4000 করে ধরে রাখুন। মানে 4 দিনের প্রোগ্রাম, 3 নাইট 4 ডেজ। তাহলে সেক্ষেত্রে গাড়ির জন্য লাগবে হচ্ছে আপনার 4 16,000। পিক সিজন হলে ওটা যখন প্রচুর টুরিস্ট থাকে তখন ওটা ওই 4,500-এর মধ্যে হয়ে যায়, নাহলে 4000-এর মধ্যেই থাকে। কিভাবে সাজাবেন পেলিং কিংবা সাউথ ওয়েস্ট সিকিমের ট্যুর প্ল্যান? ডে 1 এনজিপি থেকে পেলিং, ডে 2 পেলিংয়ের সাইট সিন, ডে 3 পেলিং থেকে রাবাংলা, ডে 4 রাবাংলা থেকে নামচি হয়ে এনজিপি। 3 নাইট 4 ডেজ। এই ছিল বছরের শেষ দিনে কিংবা শুরুতে কাঞ্চনজঙ্ঘার গল্প। বেড়ানোর গল্পের নতুন নতুন আপডেট পেতে আপনারা আমাকে ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে ফলো করতে পারেন। লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে।